টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বিকাল 6টার স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ফর টেট 2024 ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের যে টেট পরীক্ষার উপযোগী শিশু মনস্তত্ত্ব ক্লাসটা শুরু হয়েছিল, সেই সেশনের আজকে কন্টিনিউ করছে, আজকে ক্লাস নাম্বার 7। প্রত্যেকেই তোমরা জানো যে 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল টেট পরীক্ষা, সেখানে প্রশ্নের মান অনেক উন্নত হয়েছিল। তো সেই কারণে সেই মানটা বজায় রেখে আমরা কিন্তু লাস্ট ক্লাসেসগুলো করছি। তোমরা যারা প্রথম থেকে ক্লাসগুলো করছো বুঝতে পারছো। এবং তার পাশাপাশি অনেকেই কমেন্ট করছো যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করালে সুবিধা হয়। তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, প্লেলিস্ট আলাদা করে রয়েছে। তোমরা দয়া করে একটু প্লেলিস্ট সেকশনে গিয়ে একটু স্ক্রল করবে, দেখবে সমস্ত চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি এবং অন্যান্য সাবজেক্টের পেডাগজির ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ সেখানে কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস করানো অলরেডি হয়েছে। ওকে, তো প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে 4টা করে অপশন তোমরা পেয়ে যাবে, এবং যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশনে অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আবারও একটি বিবৃতি এবং কারণ সংক্রান্ত প্রশ্ন। তোমরা জানো এই ধরনের প্রশ্ন কিন্তু এবছর এসছে এবং আবার আসবে। তো সেই কারণে এই রকমের 1-2টা প্রশ্ন প্রত্যেকটা সেটে রাখছি, যাতে তোমরা প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতে পারো। বিবৃতি বলছে, সারা বিশ্বে অধিকাংশ সংস্কৃতিতে শৈশবে মেয়েরা খেলনা হিসেবে পুতুলকে নির্বাচন করে থাকে, সেখানে ছেলেরা গাড়ি হিসাবে খেলনা হিসাবে গাড়িকে নিতে পছন্দ করে। মানে এটা বলতে চাইছে যে গোটা পৃথিবীর অ্যাজ এ হোল যদি আমরা হিসাব করি, তাহলে নাকি মেয়েরা পুতুল নিয়ে খেলতে পছন্দ করে এবং ছেলেরা গাড়ি নিয়ে খেলতে পছন্দ করে। কারণ বলছে, একটি নির্দিষ্ট সংস্কৃতি ঠিক যা প্রত্যাশা করে সেই অনুযায়ী একটা ছেলে বা মেয়ের জন্য কোনটি উপযুক্ত বলে বিবেচিত হয় সে সম্পর্কে তথ্য সংগঠিত করে। একটি শিশু সেই অনুযায়ী আচরণ করে। অর্থাৎ সে যেভাবে শিখছে, যে সমাজ তাকে যেভাবে পরিচালনা করতে চাইছে, শিশুটিও সেইভাবেই পরিচালিত হতে চাইছে। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় রয়েছে বিবৃতিতে। এখানে কিন্তু পুরোপুরিভাবে জেন্ডার স্টিরিওটাইপ যেটা রয়েছে, সেই স্টিরিওটাইপটাকে কিন্তু এখানে প্রাধান্য দিয়ে দিল, যে মেয়েরা পুতুল নিয়ে খেলছে এবং ছেলেরা গাড়ি নিয়ে খেলছে। তো স্টিরিওটাইপ যখনই আসবে তখনই সেটা কিন্তু বর্জন করতে হবে আমাদের। এবং দ্বিতীয় কথা বলছে যে সমাজ সংস্কৃতি যেটা ডিমান্ড করছে সেই মোতাবেক সেই বাচ্চাগুলো কাজ করবে। অর্থাৎ এখানে কিন্তু এটাও কিন্তু একটা এক্সট্রিম লেভেলের একটা এক্সপ্রেশন দিয়ে দিল। সো এখানে আমাদের দেখতে হবে যে দুটোই কিন্তু আমাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেললো। সো অপশন এ অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই কিন্তু মিথ্যা রয়েছে। তাহলে আমাদের দেখতে হবে কোথায় সঠিক উত্তরটা রয়েছে। সঠিক উত্তর অপশন নাম্বার সি, বিবৃতি এর কারণ উভয়ই কিন্তু মিথ্যা। তো এইভাবে কিন্তু বিচার করে আমাদেরকে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। নেক্সট কোশ্চেনে চলে আসি। বলছি, একটি গঠনমূলক শ্রেণীকক্ষে মানে একটি কনস্ট্রাকটিভ ক্লাসরুম একজন শিক্ষক বা শিক্ষিকার যা করণীয়। একজন শিক্ষক বা শিক্ষিকার কী করণীয়? একটা গঠনমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষক বা শিক্ষিকার করণীয় আসলে কি? সকল শিশুকে একটি আদর্শ নির্দেশ দেয়া, মানে সকল শিশুকে একটা আদর্শ নির্দেশ দিতে হবে। এটা নিশ্চিত করা যেন প্রতিটি শিশু তাদের অন্তরের সুপ্ত ক্ষমতাকে যেন অর্জন করতে পারে। অন্তরের সুপ্ত ক্ষমতা মানে কি? তার মধ্যে যে পসিবিলিটিসগুলো রয়েছে, তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো অর্জন করার ক্ষমতা রয়েছে, সেগুলোকে অর্জন করা। তারপর বলছে, এটা আশা করবেন যে সকল শিশুর একই রকমভাবে অগ্রগতি হবে, মানে সবার সেমভাবে কী হবে? প্রোগ্রেস হবে, নাকি শিশুদের বিভিন্ন চাহিদার প্রতি উদাসীন থাকা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে, এটা নিশ্চিত করা যেন প্রতিটি শিশু তাদের অন্তরের সুপ্ত ক্ষমতাকে অর্জন করতে পারে, তাদের মধ্যে যে পসিবিলিটিসগুলো রয়েছে, হিডেন ট্যালেন্টস, হিডেন পসিবিলিটিস রয়েছে, সেগুলোকে অর্জন করা। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। শিখন প্রক্রিয়াকে সহজতর করার জন্য একজন শিক্ষকের এমন কৌশল ব্যবহার করা উচিত যা জোর দেয়। শিখন প্রক্রিয়াকে সহজতর করার জন্যে মানে লার্নিংটাকে আরও ইজি করার জন্য একজন টিচার এমন কৌশল ব্যবহার করবেন, জটিল থেকে সরল ধারণার দিকে অগ্রগতি ঘটাবেন, অভিসারী চিন্তন এবং উপর প্রাধান্য দান। অভিসারী চিন্তন মানে হচ্ছে যেটা আমরা এর আগে ক্লাসে করেছি ডাইভার্জেন্ট থিঙ্কিং, যেটা ঠিক আছে, যেটা ডাইভার্জেন্ট থিঙ্কিং, যেটা হচ্ছে তোমার সৃষ্টিশীলতাকে অনেকটা বিকশিত করতে সাহায্য করবে। তারপর বলছে, বিভিন্ন রকমের ধারণার মধ্যে সম্পর্ক অনুসন্ধান। বিভিন্ন রকমের ধারণা মানে হচ্ছে যেগুলো কনসেপ্ট রয়েছে ক্লাসের টপিকের, সেই টপিকগুলোর মধ্যে একটা ইন্টার কানেকশন তৈরি করা এবং সেগুলোকে অনুসন্ধান করা, নাকি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক সংস্কৃতি সৃষ্টি করা? সঠিক উত্তর অপশন নাম্বার সি, বিভিন্ন রকমের ধারণার মধ্যে সম্পর্ক অনুসন্ধান করা। অনেকেই অপশন নাম্বার বিটা অ্যান্সার করছো, কিন্তু এটা মনে রাখতে হবে ডাইভার্জেন্ট থিঙ্কার কারা? যারা হচ্ছে সৃজনশীল স্টুডেন্টস,
যারা মুষ্টিমেয় কিছু ছাত্র যাদের মধ্যে সেই ডাইভার্জেন্ট থিঙ্কিং এবিলিটি থাকে, যারা ভিন্নভাবে ভাবতে পারে, কিন্তু একজন টিচারকে অ্যাজ এ হোল সবাইকে নিয়ে চলতে হবে ক্লাসরুমে, সেই কারণে অপশন নাম্বার সিটা এখানে কিন্তু সঠিক উত্তর। নম্বর 4, ভাইগটস্কি। ভাইগটস্কির তত্ত্ব মূলত যেটি ব্যাখ্যা করার উপর দৃষ্টি নিক্ষেপ করছে। লে ভাইগটস্কি, জাঁ পিয়াজে এবং লরেন্স কোহলবার্গের তিনজনের একটা একটা করে কোয়েশ্চেন তোমরা পাবেই পরীক্ষাতে। তো এখানে বলছে বিকাশে বংশগতির প্রভাব। বিকাশ মানে হচ্ছে তোমার কি ডেভেলপমেন্টে যেটা হেরিডিটি রয়েছে, হেরিডিটির প্রভাব। জ্ঞানমূলক বিকাশে সাংস্কৃতিক উপাদানের প্রভাব। জ্ঞানমূলক বিকাশে সাংস্কৃতিক বলতে যেটা হচ্ছে সমাজ সংস্কার, যেটাকে আমরা বলে থাকি। অর্থাৎ তুমি আজকে মনে করো যে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছো, তাহলে সেখানে তুমি বাংলা ভাষাটা শিখছো, এইখানকার বাঙালিদের যেটা বেসিক এটিকেট, যেভাবে কথা বলা, যেভাবে মানুষের সঙ্গে মেশা, সেটা শিখতে পারছো। আবার তোমার বাড়িরই একটা বাচ্চা চলে গেছে অন্ধ্রপ্রদেশে, সে ছোটোবেলা থেকে তেলুগু ভাষা শিখছে, সেখানকার বেসিক এটিকেট শিখছে। অর্থাৎ জ্ঞানমূলক বিকাশে সাংস্কৃতিক এবং সমাজের প্রভাবটা উল্লেখ্য। সামাজিকীকরণে জৈব পরিবেশগত মডেল বা নকশা নাকি প্রেষণার বৈশিষ্ট্যগত দিকের উপর প্রভাব। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে জ্ঞানমূলক বিকাশের সাংস্কৃতিক উপাদানের প্রভাব। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসে নাম্বার 5, বুদ্ধি নিয়ে একটা প্রশ্ন করেছে। কি বলেছে? বুদ্ধি সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? বুদ্ধি সম্পর্কিত, ইন্টেলিজেন্স রিলেটেড, নিচের কোন অপশনটার মধ্যে কোনটা সঠিক? বুদ্ধিকে কেবলমাত্র পরিমাপ করা যায় আইকিউ এর মাধ্যমে, ইন্টেলিজেন্ট কোশ্চেন্টের মাধ্যমে। কেবলমাত্র বলেছে, মানে অনলি, শুধুমাত্র কি আইকিউ এর মাধ্যমে আমরা কারো বুদ্ধি পরিমাপ করতে পারি? নিশ্চয়ই আরও পন্থা রয়েছে, তাহলে এটা ভুল হয়ে গেল। বুদ্ধি ব্যক্তি নির্ভর স্বতন্ত্র পার্থক্য তৈরিতে জিনগত প্রভাবের কোনো ভূমিকা নেই। অর্থাৎ জিনগত যে প্রভাব রয়েছে বুদ্ধি তৈরিতে, জিনগত প্রভাবের ভূমিকা নেই। অবশ্যই জিনগত প্রভাবের ভূমিকা রয়েছে, তাহলে এটাও বাদ। কোনো একটি ক্ষেত্রে উন্নত বুদ্ধি অপর ক্ষেত্রে উন্নত বুদ্ধির নিশ্চয়তা প্রদান করে। শ্রেণীকক্ষে ভালো কর্মক্ষমতার চেয়ে অধিক হলো বুদ্ধি। এবার দেখো বুদ্ধি সংকরিত কোনটা সঠিক? শ্রেণীকক্ষে ভালো কর্মক্ষমতা, মানে শ্রেণীকক্ষে তোমার কর্মক্ষমতার থেকে তোমার বুদ্ধি, এবং মনে রাখতে হবে যার বুদ্ধি যতটা তীক্ষ্ণ এবং প্রখর হবে তার কর্মক্ষমতাটাও তত কিন্তু ভালো হবে। সেই কারণে বুদ্ধিটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন কর্মক্ষমতা। সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবেই, সেটা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি হোক, ইংলিশ পেডাগজি হোক বা বাংলা পেডাগজি হোক, ঠিক আছে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রস্তাব দেয় কি? বহুভাষিকতা মানে মাল্টিলিঙ্গুয়ালিজম, এক ভাষাবাদ মানে মনোলিঙ্গুয়ালিজম, পাঠ্যক্রমের মান নির্ধারণ, মূল্যায়নের মান নির্ধারণ। পাঠ্যক্রমের মান নির্ধারণ বলতে যে ক্লাস 1-এর বাচ্চাদের জন্য কেমন পাঠ্যক্রম দরকার, ক্লাস 2-এর বাচ্চাদের জন্য কেমন পাঠ্যক্রম দরকার, সেই রকম। তো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী 2020-তে কী প্রস্তাব দিয়েছে? প্রস্তাব দিয়েছে বহুভাষিকতা, অর্থাৎ মাল্টিলিঙ্গুয়ালিজমের উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে একসাথে অনেকগুলো ভাষাকেই প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। এবং এটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশন, মানে যেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ ক্লাসরুমও আমরা বলতে পারি, সেটারও কিন্তু একটা দিক বলা যেতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ইন্টারকানেক্টেড রয়েছে, কো রিলেটেড রয়েছে। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, চলে আসলো প্রশ্নটা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রয়োজন কি? ইনক্লুসিভ এডুকেশন কি প্রয়োজন? নমনীয় শিক্ষানীতি। নমনীয় শিক্ষানীতি বলতে মনে করো যে এমন নয় যে টিচারের লেভেল অনুযায়ী পাঠ্যক্রমটা ঠিক করা, তা নয়। নমনীয় শিক্ষানীতি হচ্ছে তোমার ক্লাসের স্টুডেন্টসদের কেমন গ্রোথ হচ্ছে, কেমন ডেভেলপমেন্ট হচ্ছে, সেই মোতাবেক ক্লাস 3-র বাচ্চারা যখন ক্লাস 4-এ উঠছে তখন সেই মোতাবেক সিলেবাসটাকে মডিফাই করা। ঠিক আছে, সো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজন হচ্ছে নমনীয় শিক্ষানীতি। দুর্গম নির্মাণ, দৃঢ় মানসিকতা, উন্নত মানের পাঠ্যক্রম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর নমনীয় শিক্ষানীতি। অপশন নাম্বার এ হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 8। নাম্বার 8-এ কী বলেছে? যে সকল ছাত্র ছাত্রীরা শিখনে অসুবিধার সম্মুখীন হচ্ছে তাদের চাহিদা পূরণ করার জন্য একজন শিক্ষকের উচিত নয় কি? যে সকল শিক্ষক মানে ছাত্রছাত্রীরা শিখনে অসুবিধার সম্মুখীন হচ্ছে, মানে লার্নিংয়ের ক্ষেত্রে তারা প্রবলেমে পড়ছে, বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে তারা প্রবলেমে পড়ছে, তাদের চাহিদা পূরণ করার জন্য একজন শিক্ষকের উচিত নয় কোনটি? স্বতন্ত্র শিক্ষামূলক পরিকল্পনা করা, এটা উচিত নয়।
শিক্ষাদান এবং মূল্যায়নের জন্য কঠোর কাঠামো অনুশীলন করে, যে কঠোর কথাটা বলে দিল। আপাতত ধরে নিতে হবে এটা অ্যান্সার, বাকি দুটো একটু দেখে নিই। একাধিক অডিও ভিজুয়াল উপকরণ ব্যবহার করা, অডিও ভিজুয়াল উপকরণ ব্যবহার সবসময় খুবই ভালো, এটা রেজাল্ট দেয়। গঠনমূলক শিক্ষাগত পদ্ধতি ব্যবহার করে, এটা ভালো। কিন্তু এই যে কঠোর কাঠামো মানে এক্সট্রিম ওয়েতে কোনো কিছুই বাচ্চাদের জন্য কিন্তু করা যাবে না। সো অপশান নাম্বার বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। যেহেতু বলছে উচিত নয় কোনটি, তোমরা দেখবে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির ক্ষেত্রে প্রশ্ন কিন্তু শেষের দিকে নয়, বা দেখবে ইংলিশে এক্সপেক্ট এই কথাটা ব্যবহার করে দিচ্ছে। এই কথাটা ব্যবহার করলো মানে গোটা প্রশ্নের মানে একদম উল্টে গেল। ঠিক আছে, তো এটা মনোযোগ সহকারে প্রশ্নটা পড়ে অ্যান্সারটা করতে হবে। শিখনের সর্বোত্তম অবস্থা মানে সবচেয়ে ভালো অবস্থা শিখনের কোনটা? মাঝারি উত্তেজনা, ভয় নেই। উত্তেজনা বলতে মানে যার মানে যেটা প্রেষণা রয়েছে তার মধ্যে, তো মাঝারি মাপের সেটা, এবং ভয় নেই, কোনো ভয় পাবে না শিখতে গিয়ে। কোনো উত্তেজনা নেই, কোনো ভয় নেই। চরম উত্তেজনা, চরম ভয়। কম উত্তেজনা, চরম ভয়। তো সঠিক উত্তর কী হবে? শিখনের সর্বোত্তম অবস্থা। সঠিক উত্তর মাঝারি উত্তেজনা, ভয় নেই। সো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। কারণ একটা উত্তেজনা দরকার, এক্সট্রিম লেভেলে কোনো কিছুই ভালো না, মোটামুটি একটা উত্তেজনা দরকার, এবং ভয় নেই, কারণ ভয় পেলে তো চলবে না, তাই না? সো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এরপর আসবে প্রশ্ন নম্বর 10-এ, বলছে জা পিয়াজে। জা পিয়াজে কি কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, কগনিটিভ মানে প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্বের তিনি জনক, কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এর আগের দিন আমি একটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদের প্রত্যেককে স্কিমা নিয়ে, বলেছিলাম স্কিমাটা কে প্রথম উদ্ভাবন করেছিলেন। ওটা কিন্তু বার্টলেট, ঠিক আছে, আর্ট বার্টলেট। ওটা কিন্তু জা পিয়াজে নয়, ওটা তোমরা প্রত্যেকে কারেক্ট করে নেবে। অনেকেই কমেন্ট করেছো বার্টলেট, আমি প্রত্যেকে লাভ রিয়াক্ট দিয়েছি। যারা পিয়াজে করেছিলে তারা কিন্তু আজকের এই অ্যান্সারটা কারেক্ট করে নিও, ওকে? তো বলে নিই, বলছে পিয়াজে তার জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের ড্যাশের ভিত্তিতে জ্ঞানের কাঠামো ব্যাখ্যা করেছেন। জেডপিডি বা জিপিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। স্কিমা, স্কিমা হচ্ছে জ্ঞান গঠনের একক, জ্ঞান গঠনের একক। আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি, তুমি ধরে নাও একটা প্রাচীর তুমি বানাবে বাড়িতে, ঠিক আছে, সেই প্রাচীর বানাতে গিয়ে তোমার 500টা ইট দরকার পড়ছে, 500টা ইট লাগছে, তুমি সেই 500টা ইট তুমি ব্যবহার করেছো সেই প্রাচীরটা বানাতে। এই প্রাচীরটা যদি জ্ঞান হয়, তাহলে ওই প্রত্যেকটা ইট হচ্ছে সেই জ্ঞান গ্রহণের এক একটা করে একক, যেগুলো জুড়ে একটা জ্ঞান তৈরি হলো। স্কিমা হচ্ছে ঠিক সেটাই, সেই এককটা। মনস্তাত্ত্বিক সরঞ্জাম নাকি আত্মীকরণ মানে অ্যাসিমিলেশন? সঠিক উত্তর অপশন নাম্বার বি, স্কিমা। ঠিক আছে, অপশন নাম্বার বি স্কিমা। নাম্বার 11-তে আসবো, রুহি একজন ছাত্রী, সে সবসময় একটি সমস্যার একাধিক সমাধানের কথা ভাবে। একটা সমস্যার অনেক সমাধানের কথা সে ভাবে, যার মধ্যে অনেকগুলি আসল সমাধান। রুহি এখানে বৈশিষ্ট্য প্রদর্শন করছে একজন ড্যাশ। রুহি সবসময় একটা সমস্যার একাধিক সমাধানের কথা ভাবছে, মানে একটা প্রবলেম কিন্তু অনেক সলিউশন, ঠিক আছে? অর্থাৎ সে অনেক রকমভাবে তার মাইন্ডটাকে চিন্তা করছে, মানে এটাকে বলা হয় ডাইভার্জেন্ট থিঙ্কিং। কারা করে? যারা সৃজনশীল বাচ্চা হয়, যারা সৃজনশীল হয়, যারা ক্রিয়েটিভ হয়, তাই তো? তার মানে রুহি হচ্ছে একটা ক্রিয়েটিভ বাচ্চা। তাহলে তার কি সৃজনশীল চিন্তাবিদ হিসেবে সে কাজ করছে, অভিসারী চিন্তাবিদ হিসেবে কাজ করছে, অনমনীয়ভাবে কাজ করছে, নাকি অহংকেন্দ্রিক হয়ে কাজ করছে? সঠিক উত্তর সৃজনশীল চিন্তাবিদ হিসেবে সে কাজ করছে, সে নতুন কিছু খুঁজতে চাইছে। ওকে, অপশন নাম্বার এ। নম্বর 12, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা শিশুদের কার্যকর সমস্যার সমাধানকারী হতে উৎসাহিত করতে পারেন। একজন প্রাইমারি স্কুলের টিচার শিশুদের কার্যকর সমস্যার সমাধানকারী হতে উৎসাহিত করতে পারেন প্রতিটি ছোট কাজের জন্য বাস্তববাদী বা বস্তুবাদী পুরস্কার প্রদান করে, শুধুমাত্র পদ্ধতিগত জ্ঞানের উপর জোর দিয়ে, ভুল উত্তরগুলোকে খারিজ করে এবং শাস্তি দিয়ে শিশুদের জ্ঞান অনুমান করতে উৎসাহিত করে, এবং তারপর ওই একই বিষয়ে চিন্তাভাবনা করার মধ্য দিয়ে। কারেক্ট অ্যান্সার কী হবে? একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা শিশুদের কার্যকর সমস্যার সমাধানকারী হয়ে উৎসাহিত করতে পারেন কি? শিশুদের জ্ঞাত অনুমান, মানে যে অনুমানটা সে জানে, সে জ্ঞাত অনুমানটা উৎসাহিত করে, এবং তারপর ওই একই বিষয়ে চিন্তাভাবনার মধ্য দিয়ে। অর্থাৎ প্রথমে সে জ্ঞাত বিষয়টা যেটা আছে সেটা থেকে অনুমান করলো, তারপর সে একই বিষয়ে চিন্তাভাবনা করার মাধ্যমে সেটাকে সলভ করলো। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
নিচের কোনটি প্রাক সক্রিয়তার পর্যায়ে একটি শিশুকে চিহ্নিত করে? প্রাক সক্রিয়তা মানে সক্রিয়তা হওয়ার আগের মুহূর্তে। বৃত্তাকার প্রতিক্রিয়া, লক্ষ্য নির্দেশিত আচরণ, বিলম্বিত অনুকরণ, চিন্তার অপরিবর্তনীয়তা। প্রাক সক্রিয়তা মানে সে একটা নতুন বিষয় যাওয়ার আগে সে তো কিছু একটা চিন্তা করছিল, সেটা অপরিবর্তন থাকা। সো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, চিন্তার অপরিবর্তনীয়তা। নাম্বার 14, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ। তোমাদের কয়েকটা জিনিস আমি বলে রাখি, এনসিএফটা ভালো করে পড়বে। আমাদের চ্যানেলে কিন্তু এগুলো ডিসক্রিপটিভ ভিডিও ক্লাস রয়েছে। আরটিই একটা পড়বে, ন্যাশনাল এডুকেশন পলিসিটা পড়বে, এই তিনটা থেকে একটা করে কোশ্চেন তোমরা পাবেই, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু ডিটেলসে রয়েছে। আর 5E মডেলটাও পড়বে, 5E মডেল এটাও রয়েছে। তোমরা কাইন্ডলি একটু সেই ক্লাসগুলো যাদের যাদের ডাউট রয়েছে টপিকে দেখে নেবে, ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তো এনসিএফ 2005 থেকে যেটি সম্পর্কে ধারণা পাওয়া যায়, মানবতাবাদ, আচরণবাদ, গঠনবাদ নাকি জ্ঞানমূলক তথ্য? সঠিক উত্তর গঠনবাদ, বা যেটা কনস্ট্রাকটিভিজম, ঠিক আছে, যেটা কনস্ট্রাকটিভিজম। এবারে আজকের লাস্ট কোয়েশ্চেন, যেটা তোমাদের জন্য হোম টাস্ক হিসেবে রেখেছি। একজন একটি স্নায়বিক ব্যাধি, এমন একটি স্নায়বিক ব্যাধি যার বৈশিষ্ট্য হচ্ছে অক্ষর এবং আকার গঠনে সমস্যা, সেটা কি? তোমরা কাইন্ডলি নিচে কমেন্ট সেকশনে জানিও। এবং নতুন আমাদের টেট ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ 12 জুলাই থেকে। যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নাওনি বাট ভাবছো অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236-এ টেট 2024 লিখে টেক্সট করে তোমাদেরকে ব্যাচের ডিটেলস সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। তোমরা চাইলে সেই ব্যাচটা নিতে পারো। টেট পরীক্ষা ডিসেম্বরে হবে, সময় বেশি নেই, এখন থেকে প্রস্তুতি শুরু না করলে পরবর্তীতে সমস্যা হতে পারে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।